চ্যাপ্টারের উপর আলোচনা করেছি। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুপাত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। বিগত দুইটি ক্লাসও কিছু অনুপাত নিয়ে তোমাদের সামনে বিশ্লেষণ করেছি। আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি অনুপাত তোমাদের নিকট আমি বিশ্লেষণ করব। প্রথমত কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত হল চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। এর আদর্শ অনুপাত হইল 1:1। চলতি সম্পদ তোমরা জানো, যে সম্পত্তিগুলা সহজে অতি তাড়াতাড়ি নগদ টাকা পরিবর্তন করা যায় তাহাকে চলতি সম্পদ বলা হয়। যেমন নগদ তহবিল, ব্যাংকে জমা, বকেয়া আয়সমূহ, স্বল্পমেয়াদী বিনিয়োগসমূহ, সমাপনী মজুদ, অগ্রিম খরচ ইত্যাদি। এই সমস্ত আইটেমগুলোকে বলা হয় চলতি সম্পদ। আর চলতি দায় কি? যে সমস্ত দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, যে সমস্ত দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেই দায়গুলোকে বলা হয় চলতি দায়। যেমন পদ হিসাব, পদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচসমূহ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, কর্মচারী কল্যাণ তহবিল, বোনাস তহবিল, অগ্রিম আয়, দাবিহীন লভ্যাংশ। এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে উই হ্যাভ টু হ্যাভ ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস। চলতি সম্পদ কোনগুলোকে বলা হয়, চলতি দায়গুলোকে কোনগুলোকে বলা হয়, এগুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা না থাকে তাইলে অনুপাতগুলো বাইর করা আমাদের জন্য খুবই কঠিন। তাই প্রথমে আমি চলতি সম্পদগুলো বলছি। নগদ জমা, ব্যাংকে জমা, স্বল্পমেয়াদী মজুদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, প্রাপ্য বিল, বকেয়া আয়, প্রাপ্য হিসাব, বিনিয়োগ সিকিউরিটি, স্বল্পমেয়াদী প্রদত্ত ঋণ, খুচরা যন্ত্রপাতি ইত্যাদি চলতি সম্পত্তির উদাহরণ। আর চলতি দায়গুলো তোমাদের সামনে বলছি। পদেয় হিসাব, পদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, কর্মচারী কল্যাণ তহবিল, বোনাস তহবিল, অগ্রিম আয়, দাবিহীন লভ্যাংশ। যখন আমরা কার্যকরী মূলধন অনুপাত বের করব, চলতি সম্পত্তিগুলো একসাথে যোগ করব, এগুলো একসাথে যোগ করব, তখন আমরা সূত্রের মধ্যে কি করব, এটা উপস্থাপন করব। কার্যকরী মূলধন অনুপাত সমান লিখব চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায় দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাবো তার নাম হল কার্যকরী মূলধন অনুপাত বলা হয়। এই কার্যকরী মূলধনের অনুপাতের আদর্শ অনুপাত হলো 1:1। দ্বিতীয় যে অনুপাতটা নিয়ে আমি আলোচনা করব অধিক গুরুত্বপূর্ণ, মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত ওই অনুপাত স্থির খরচযুক্ত তহবিলকে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় তাকে মূলধন গিয়ারিং অনুপাত বলা হয়। আবার এই সূত্রটাকে আবার ভিন্নভাবে আমরা বলতে পারি সাধারণ শেয়ারের মালিকানা তহবিল ডিভাইডেড বাই স্থির খরচযুক্ত তহবিল। ইয়ার আদর্শ অনুপাত হলো 1:1 অথবা 2:1। এখন স্থির খরচযুক্ত তহবিল কোনগুলাকে বলা হয় এগুলো সম্পর্কে আমাদের আবার ক্লিয়ার ধারণা থাকবে। যে তহবিলগুলা দীর্ঘমেয়াদের জন্য সংগ্রহ করা হয় সুদের বিপরীতে, যে তহবিলগুলা সংগ্রহ করা হয় সুদের বিপরীতে দীর্ঘমেয়াদের জন্য, এগুলাকে স্থির খরচযুক্ত তহবিল বলা হয়। যেমন অগ্রাধিকার শেয়ার মূলধন, দীর্ঘমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী ঋণ, ঋণপত্র, এইগুলাকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল। আবার আমি বলছি, যে তহবিলগুলা দীর্ঘমেয়াদের জন্য সুদের বিপরীতে সংগ্রহ করা হয় তাকে স্থির খরচযুক্ত তহবিল বলা হয়। আমরা কি করব, মূলধন গিয়ারিং অনুপাত বের করার সময় স্থির খরচযুক্ত তহবিলকে সাধারণ শেয়ারের মালিকানা ধরুন। এখন আমাদেরকে আবার জানতে হবে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল কোনগুলি। সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, নিট লাভ ইত্যাদি যোগ করে যে তহবিলটা পাওয়া যায় তাকে বলা হয় সাধারণ শেয়ারের মালিকানা তহবিল।
আমরা কি করব, স্থির খরচযুক্ত তহবিলকে সাধারণ শেয়ারের মালিকানা দিয়ে ভাগ করব। ভাগ করলে যে অনুপাতটা পাবো এটাকে বলা হয় মূলধন গিয়ারিং অনুপাত, অথবা অথবা সাধারণ শেয়ারের মালিকানা তহবিলকে স্থির খরচযুক্ত তহবিল দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাবো সেটাকে মূলধন গিয়ারিং অনুপাত বলা হয়। প্রথমটার আদর্শ অনুপাত হলে 1:2 আর দ্বিতীয়টার আদর্শ অনুপাত হলো 2:1। তাইলে আমরা মূলধন গিয়ারিং অনুপাত বলতে বুঝতে পারছি স্থির খরচযুক্ত তহবিলগুলোকে কী করব, সাধারণ শেয়ার মালিকানা তহবিল দিয়ে ভাগ করব, অথবা সাধারণ শেয়ারের মালিকানা তহবিলকে স্থির খরচযুক্ত তহবিল দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় তাহাকে মূলধন গিয়ারিং অনুপাত বলা হয়। আমি আবারও বলছি, মূলধন গিয়ারিং গিয়ার থেকে মূলধন গিয়ার হলো গিয়ার থেকে গিয়ারিং কথাটা আসছে। স্থির খরচযুক্ত তহবিল হইল যেই তহবিলগুলা দীর্ঘমেয়াদের জন্য সংগ্রহ করা হয় সুদের বিপরীতে, হ্যাঁ সুদের ভিত্তিতে যখন যে তহবিলগুলা সংগ্রহ করা হয় এটিকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল। তারপর নেক্সট আমি যে পয়েন্টটা আলোচনা করব মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুত। যদি ওই অঙ্কের ভিতরে যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে বা বাইর করার জন্য কোনো পদ্ধতি দেওয়া না থাকে তাইলে কি করব, আমরা সূত্রটা চেঞ্জ করে লিখব বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুত। বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুত। এখন গড় মজুত কাকে বলে আমাদেরকে জানা দরকার। প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুত ভাগ 2। প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুত ভাগ 2 সমান সমান গড় মজুত। গড় মানে অ্যাভারেজ করবো। আমরা জানি, হ্যাঁ আমরা জানি অঙ্কের ভিতরে দুইটা মজুদ থাকে, একটা ওপেনিং স্টক আর একটা হলো ক্লোজিং স্টক, অথবা এটারে বলা হয় ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি। বাংলাতে বলা হয় প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ যখন দেওয়া থাকবে দুইটাকে যোগ করে 2 দিয়ে যখন ভাগ করবো তা আমরা গড় মজুদ পাবো। তাইলে আমরা গড় মজুদ বাইর করার জন্য আমরা সহজে বুঝতে পারলাম। আচ্ছা, অনেক সময় দেখা যাবে একটা মজুদ দেওয়া আছে আর একটা মজুদ দেওয়া নাই, সমাপনী মজুদ দেওয়া আছে প্রারম্ভিক মজুদ দেওয়া নাই। আপনি কীভাবে আমরা হাউ টু ক্যালকুলেট ইট, হাউ টু কাউন্ট ইট, কীভাবে গড় মজুদ বের করব? ওই ক্ষেত্রে আমার গড় মজুদ বাইর করার কোনো দরকার নেই, কারণ দুইটা আইটেম যখন ভাগ করব তখন না গড় 2 দিয়ে ভাগ করলে গড় পাবো। এখন আমার কাছে শুধুমাত্র আইটেম আছে একটা, তাইলে আমি হাউ টু ক্যালকুলেট ইট, এখন আমাকে এটাকে গড় মজুদ দিয়েই আমাকে অঙ্কটা করতে হবে। আরেকটা স্মরণ রাখবা যে সব সময় গড় বের করার জন্য 2টা 3টা 4টা ডাটা থাকতে হবে। ডাটা থাকলে আমাকে গড় বের করা যাবে, আর একটা ডাটা থাকলে আমার গড় করার পর এখানে কোনো পদ্ধতি আমার একটা জিনিস থাকে ওইটাকে গড় মজুদ ধরেই আমাকে অঙ্কটা করতে হবে। এটা আদর্শ অনুপাত আমার হলো জানা দরকার। এর আদর্শ অনুপাত হলে 8 বার। এটার কম হতে পারে বেশি হতে পারে। আর যদি 8 বার হয় তাহলে যদি এখানে মন্তব্য করতে বলা হয় এখানে আমি বলবো সন্তোষজনক, আবার কম হলে এখানে অসন্তোষজনক, আবার খুব বেশি হলো এটা সন্তোষজনক নয়, এখানে আমাকে মন্তব্য করতে হবে। যদি মন্তব্য যদি করতে হয়, আরেকটা জিনিস আমাকে দরকার, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। বিক্রিত পণ্যের ব্যয় বের করবো কীভাবে? বিক্রয় থেকে যখন মোট লাভ বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাবো। তাইলে আমরা গড় মজুদ কীভাবে বের করে বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করে আমরা জানতে পারলাম। এখন ওই অঙ্কের ভিতরে যখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকবে তাহলে আমরা বিক্রয় থেকে মোট লাভ বাদ দিব, তাইলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো। আর গড় মজুদ প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় মজুদ পাবো। আর যদি একটা মজুদ দেওয়া থাকে সেখানে গড় মজুদ বাইর করার কোনো দরকার নাই, সেখানে একটা টিকা দিয়ে দিব যে 2টা মজুদ থাকার প্রারম্ভিক মজুদ ও সমাপনী মজুদের মধ্যে একটা মজুদ থাকার কারণে এখানে গড় মজুদ বের করা হয় নাই, এবং সমাপনী মজুদকে গড় মজুদ হিসাবে ধরেই আমরা অঙ্ক করা হলে এই কথাটা এখানে বলে দিতে হবে। আচ্ছা, তারপরে সূত্র হলো মোট সম্পত্তির আবর্তন অনুপাত। মোট সম্পত্তির আবর্তন অনুপাত হলো নিট বিক্রয় ডিভাইডেড বাই নিট সম্পত্তি। নিট বিক্রয় কাকে বলে? এখন এটা আমাকে জান। নিট বিক্রয় মানে যখন বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বাটা বাদ দিব, অথবা অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। অর্থাৎ বিক্রয়ের সাথে সম্পর্কিত যে সমস্ত এন্ট্রিগুলো আছে, যেগুলো যোগ করার দরকার আছে যোগ করব, যেগুলো বিয়োগ করার দরকার আছে বিয়োগ করব। যেমন আমি বললাম বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে,
বাদ দিতে হবে, বিক্রয় বাটা থাকলে বাদ দিতে হবে। আর অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হবে। অলিখিত বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যোগ করব, আর যদি বিক্রয় বাটা থাকলে বাদ দিব। বাদ দেওয়ার পর যে আইটেমটা পাবো তার নাম হইল নিট বিক্রয়। নিট বিক্রয়ের সাথে হ্যাঁ নিট বিক্রয়টা বের করতে হবে। নিট অর্থাৎ জিনিসটা আমরা বের করে নিব। বিক্রয়ের সাথে রিলেটেড যে সমস্ত এন্ট্রিগুলো আছে এইগুলো যদি যুগের হয় যোগ করব, বিয়োগের হলে বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা নিট বিক্রয় পাবো। এই নিট বিক্রয়ের সাথে আমরা কি করব, এখন নিট সম্পত্তি দিয়া ভাগ করব। আর নিট সম্পত্তিকে এটাও আমাদের জানা দরকার। আমরা যে মূল সম্পত্তি পাবো, মূল সম্পত্তি থেকে যদি কোনো ভুয়া সম্পত্তি থাকে, ভুয়া সম্পত্তি আর অদৃশ্য সম্পত্তি থাকে। ভুয়া সম্পত্তি হলো যে সম্পত্তিগুলোর কোনো বিক্রয় মূল্য নাই। ভুয়া সম্পত্তি কাকে বলে? ভুয়া সম্পত্তিকে কাল্পনিক সম্পত্তি বলা হয়। কাল্পনিক সম্পত্তি বলা হয় অর্থাৎ যে সম্পত্তিগুলোর কোনো বিক্রয় মূল্য নাই, বাজারে অর্থ দিয়ে বিক্রি করা যায় না। যেমনভাবে প্রাথমিক খরচ, শেয়ার বাটা, এই আইটেমগুলো কিন্তু আমরা সম্পত্তি পাশে দেখাই। আসলে কিন্তু দে আর নট রিয়েলি অ্যাসেট। আসলে কিন্তু এগুলা সম্পত্তি নয়, কিন্তু আমরা সম্পত্তি পাশে আমরা দেখাইয়া কিন্তু। এখন নিজ সম্পত্তি বাহির করার সময় আমাদেরকে এই ভুয়া সম্পত্তিগুলো বিয়োগ দিতে হবে। ভুয়া সম্পত্তির ইংরেজিতে ফিকটিশিয়াস অ্যাসেট বলা হয়। ফিকটিশিয়াস অ্যাসেট, হ্যাঁ, এটাকে ভুয়া সম্পত্তি বলা হয়। বাংলাতে এটাকে কাল্পনিক সম্পত্তি বলা হয়। বাংলাতে এটাকে অলিক সম্পত্তি বলা হয়। অলিক অবাস্তব করতে হবে, মূল সম্পত্তি থেকে মাইনাস করতে হবে। আর কতগুলো অদৃশ্য সম্পত্তি আছে। অদৃশ্য সম্পত্তি হলো আনসিন, যেগুলোকে উই ক্যান নট সি উইথ আই, আমরা চোখ দ্বারা দেখতে পারি না। যেমন সুনাম আমরা দেখতে পারি না। পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো কিন্তু উই ক্যান নট সি, এগুলো কিন্তু আমরা দেখতে পারি না। এগুলা যদি মূল্যহীন হয়, প্রাইসলেস হয়, অর্থাৎ বাজারে এটাকে মূল্য দিয়ে বিক্রি করা যাবে না, তখন এই অদৃশ্য সম্পত্তিগুলোকেও কী করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে আমরা নিজ সম্পত্তি পাব। ইউ মাস্ট রিমেম্বার, যখন আমরা ব্যালেন্স শিট করি আর আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি, তখন কিন্তু আমরা মূল সম্পত্তির ভিতরে ভুয়া সম্পত্তিগুলোও কিন্তু অন্তর্ভুক্ত করি, অদৃশ্য সম্পত্তিগুলোও অন্তর্ভুক্ত করি। কিন্তু আমরা অনুপাত যখন বের করব, সম্পত্তির উপর আবর্তন অনুপাত বাইর করতে যাব, তখন নিজ সম্পত্তি বাইর করার সময় এই ভুয়া সম্পত্তিগুলা, অলিক সম্পত্তিগুলা, তারপরে অদৃশ্য সম্পত্তি যেগুলার বাজার মূল্য নাই, এইগুলো কী করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যে সম্পত্তিটি পাবো তার নাম নিজ সম্পত্তি। তখন নিট বিক্রয় থেকে নিজ সম্পত্তি ভাগ করলে যে অনুপাত পাবো সেটাকে বলা হয় মূল সম্পত্তি। যে অনুপাতটা পাবো এটাকে বলা হয় মূল সম্পত্তি আবর্তন অনুপাত। আবর্তন শব্দের অর্থ বিক্রয়। আবর্তন শব্দের অর্থ এখানে বিক্রয়। ইংরেজিতে এটাকে বলা হয় টার্ন ওভার। এই টার্ন ওভার বলতে বিক্রয়কে বোঝাবে। আর নিট বিক্রয় বলতে আমি আগের সূত্রেতে আলোচনা করছি। নিট বিক্রয় বলতে বিক্রয় থেকে যখন বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বাটা থাকলে বাদ দিব, তারপরে অলিখিত বিক্রয় থাকলে কি করব? যোগ করব। যোগ করলে যে বিক্রয়টা পাবো তার নাম হলো নিট বিক্রয়। এই আলোচনাটা বারবারই আসবে অন্যান্য সূত্রের ভিতরে। আর ইয়ার আদর্শ অনুপাত হলো 2 থেকে 3 বার। ইয়ার আদর্শ অনুপাত হলো 2 থেকে 3 বার। তারপরে আমার নেক্সট সূত্র হলো বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধনের উপর আবর্তন অনুপাত। এই সূত্রটা হলো নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। আমি নিট বিক্রয় আগে আলোচনা করছি। নিট বিক্রয় কি? নিট বিক্রয় বলতে নিট বিক্রয় থেকে বিক্রয় ফেরত যখন বাদ দিব, বিক্রয় বাটা বাদ যোগ করলে আমরা নিট বিক্রয় পেয়ে যাব। আগে সূত্রগুলো থেকে আমি আলোচনা করেছি। এখন আসেন বিনিয়োজিত মূলধন কাকে বলে। বিনিয়োজিত মূলধন হলো সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, ক্ষতিপূরক তহবিল, অন্যান্য মুক্ত সঞ্চিতি। এই সমস্ত আইটেমগুলো যোগ করার পর যত ভুয়া সম্পত্তি আছে, আমি আগের সূত্রে আলোচনা করছি কোনগুলো ভুয়া সম্পত্তি। তারপরে অদৃশ্য যদি কাল্পনিক সম্পত্তি থাকে ওইগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর যে আইটেমটা পাবো এটাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। আমি যখন ব্যালেন্স শিটে দেখাইছি মূল্য দেওয়া আছে,
কিন্তু এটা বাজারে কোনো বিক্রয়যোগ্য মূল্য দেওয়া নেই। হ্যাঁ, মূল্য দেয়। যেমনভাবে দেখেন, শেয়ার বিক্রি করতে অনেক সময় ক্ষতি দিয়ে বিক্রি করতে হয়। যেমন 10 টাকা শেয়ার কি করলাম, 9 টাকা বিক্রি করলাম, আমার ক্ষতি হলো কত? 1 টাকা। ক্ষতি কিন্তু দুই রকম, একটা হলো মুনাফা জাতীয় ক্ষতি, একটা হলো মূলধন জাতীয় ক্ষতি। মূলধন জাতীয় ক্ষতি, এই ক্ষতি যে হইল, এই ক্ষতি কিন্তু ব্যালেন্স শিটে দেখাইতে হবে, ব্যালেন্স শিটে সম্পদ পাশে দেখাইতে হবে। কিন্তু আসলে কিন্তু কিছুই নেই, আসলে কিছুই নাই। এই যে দেখাইলাম আমার হইল ক্ষতি, কিন্তু দেখাইলাম কথা ব্যালেন্স শিটে সম্পদ পাশে দেখাইছি। এখন যে সম্পদ পাশে দেখাইলাম, আসলে কি সম্পদ আছে? কারণ আমরা যখন ব্যালেন্স শিটটা করি, ব্যালেন্স শিটটা করার সময় মূলধন মনে করেন এখানে 10 টাকা দেখালাম, আমার ক্যাপিটাল কত দেখালাম? 10 টাকা। আমি শেয়ারটা আমার শেয়ারটার দাম ছিল কত? 10 টাকা। আমি বিক্রি করছি কত? 9 টাকা। তা ক্যাশ কত? 9 টাকা। ব্যালেন্স শিট কি মিলবে? কত ডিফারেন্স আছে? 1 টাকা। এই যে 1 টাকা ক্ষতি, এই যে এটাকে মূলধন জাতীয় ক্ষতি বলা হয়, এটা ক্যাপিটাল লস বলা হয়। এই ক্যাপিটাল লসটা কি করে ব্যালেন্স শিটে ওই সম্পদ পাশে দেখাইলে কি হবে? দুই পাশে মিলবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখন কিন্তু যখন আমি বিনিয়োজিত মূলধন বের করব, হ্যাঁ অফকোর্স আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে। এখন আমি যখন এই ব্যালেন্স শিটের এই সম্পদগুলা নিছি, সম্পদগুলা নেওয়ার সময় একটা এই 9 এর আগে কত হলো? 10। আসলে এটা ইজ দিস অ্যাসেট, রিয়েল অ্যাসেট? কিন্তু অঙ্ক মিলাইতে যাই, আমার ব্যালেন্স শিটকে উভয় পাশ মিলাইতে যাই, আমি কিন্তু 1 টাকা ক্ষতি এখানে নিয়ে আসছি। যখন বিনিয়োজিত মূলধন ব্যয় করব, যখন সাধারণ শেয়ার তহবিল ব্যয় করব, আমার এই পুরো সম্পত্তিটা কী করতে হবে? মাইনাস করতে হবে। এখন দেখেন আপনার আমার ক্যাপিটাল কত? 10 টাকা। আসলে কি ক্যাপিটাল 10 টাকা আছে নাকি 9 টাকা? 9 টাকা আছে। যখন আমি অনুপাত বিশ্লেষণ করব, অনুপাত তথ্যগুলা কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদির কাছে যাবে, আবার শেয়ার হোল্ডারদের কাছে যাবে। যদি আমি 10 দেখাইয়া, যদি আমার সম্পদ আছে 9 টাকা, আমি শেয়ার হোল্ডারকে দেখালাম কত? আমার সম্পদ 10 টাকা। এটা কি সঠিক তথ্য হবে? সঠিক তথ্য হবে? আমি বুঝতে পারেন নাই? এই যে 9 কত হলো? 10। আমি যদি 10 টাকা সম্পদ দেখাই, শেয়ার হোল্ডাররা বা ব্যাংক বিভিন্ন যাদের এই তথ্যগুলো দরকার, এটা কি সঠিক তথ্য হবে? আছে 9 টাকা না। যখন আমি বিনিয়োজিত মূলধন বের করব, তখন আমার 1 টাকা যে ক্ষতি হয়েছে, ক্ষতিটা দেখাইয়েই আমাকে বিনিয়োজিত মূলধন বাই করতে হবে। শেয়ার মালিক লস হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা প্রকৃত সম্পদ যদি আমাকে দেখাইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই ভুয়া সম্পত্তিগুলো, কাল্পনিক সম্পত্তিগুলো আমাকে মাইনাস করে দেখাতে হবে। এই কাল্পনিক আর অদৃশ্য সম্পদ বললাম, এটাও কিন্তু দেখা যায় না, এই ক্ষতিটাও কিন্তু দেখা যায় না। কিন্তু আর অদৃশ্য সম্পদ যেমন সুনাম, গুডউইল কি দেখা যায়? গুডউইল কিন্তু দেখা যায় না। এই গুডউইলকে যখন আমি এই গুডউইল যে সম্পদ পাশে আমি দেখাইলাম অদৃশ্য সম্পদ হিসাবে, এখন প্রকৃত সম্পদ যখন বিনিয়োজিত মূলধন বের করব, যখন বিনিয়োজিত মূলধন বাইর করব অথবা শেয়ার মালিকানা তহবিল বাইর করব, আমাকে কি করতে হবে? অদৃশ্য সম্পদের মধ্যে যেগুলো মূল্যহীন, বর্তমানে মনে করেন সুনামের কিন্তু একটা দোকানের সুনামের কিন্তু মূল্য আছে। কোনো সময় সুনাম শেষ হয়ে যেতে পারে না? এই শেষ হয়ে গেলে আমি যে ব্যালেন্স শিটের ভিতরে সুনাম দেখাইলাম, বর্তমানে মনে করেন সুনামের মূল্য, সুনাম নাই, তো সুনাম না হইলে এটা জিরো হয়ে গেল না? তা আমি মনে করেন সুনাম হিসাবে দেখাই রাখছি 1 লক্ষ টাকা। আসলে কি সুনাম আছে? আমার যখন অ্যাসেট দেখাবো, নিট অ্যাসেট দেখাবো, যখন বিনিয়োজিত মূলধন দেখাবো, আমাকে কিন্তু এগুলো মাইনাস করে দিয়েই আমাকে বের করতে হবে, নাইলে সঠিক তথ্য পাওয়া যাবে না। যেমন ব্যাংক থেকে আমি ঋণ নিব, ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করার জন্য তারা কিন্তু অনুপাতগুলো দেখবে। তো অনুপাতগুলো দেখেই তারা যাচাই করতে লোন কি দেওয়া যায়, লোন হ্যাঁ, অথবা মালিকরাই অনুপাতগুলো দেখতে যাবে, সরকার তার প্রয়োজনে অনুপাতগুলো দেখতে যাবে। তো দেখতে গেলে যখন এই ভুয়া সম্পত্তি দেখায়, যখন আমি অনুপাত দেখাই, অনুপাত বেড়ে থাকবে না, তাহলে সঠিক তথ্য তারা কালেকশন করতে পারবে না। যার কারণে আমরা যখন এই বিনিয়োজিত মূলধন বাইর করবো, শেয়ার মালিকানা তহবিল বাইর করবো, নিজ সম্পত্তি বাইর করবো, তখন আমাদেরকে কী করতে হবে?
ভুয়া সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি যেগুলোর মূল্য নাই ওইগুলোকে মাইনাস করে দেখাতে হবে। স্যার 7 জন ছাত্র ক্লাস করতেছে স্যার, করতেছে না? ফটোশো বিজয়, সিফাত, আমিন খান, আলহামদুলিল্লাহ। তো নেক্সট আজকে আরেকটা সূত্র আলোচনা করে শেষ করবো, একটা দায় মালিকানা অনুপাত। তোমরা জানো দায় আমরা দুই ধরনের আছে, একটা অন্তর্দায় আর একটা হলো বহির্দায়। একটা হলো অন্তর্দায় আর একটা হলো বহির্দায়। যে বহির্দায় হলো কারবারের বাহিরে যে বাহিরের লোকেরা যেই টাকা কারবারের কাছে পাবে এটাকে বলা হয় বহির্দায়। আর কারবারের মালিক যে টাকা পাবে কারবারের ভিতরে এটাকে বলা হয় অন্তর্দায়। অর্থাৎ একটা বিজনেসের কাছে, একটা কারবারের কাছে বাহিরের লোকেরা যে পাওনা পাবে, যে টাকা পাবে তাকে বলা হয় বহির্দায়, ইংরেজিতে এক্সটার্নাল। যেমন মনে করেন এটা একটা বিজনেস, আপনার কাছে, হ্যাঁ একটা কাপড়ের দোকান, আপনার কাছে অন্য লোকেরা মনে করেন টাকা পাওনা, হ্যাঁ কিনে আনছেন, বা যে কোনো ধরনের এই ব্যবসা সংক্রান্ত অনেক লেনদেন হতে পারে, লেনদেন বাইরের লোকেরা এই কারবারের কাছে যে টাকাটা পাবে এটাকে কয় এক্সটার্নাল লাইবিলিটি, এই এক্সটার্নাল। আর কারবারের মালিক যে টাকা পাবে এখানে এটাকে বলা হয় অন্তর্দায়। মালিক যে ব্যবসায় টাকা ক্যাপিটাল বিনিয়োগ করছে না, ক্যাপিটাল বিনিয়োগ করছে তো হ্যাঁ কারবারের কাছে পাবে। আচ্ছা, এটা নিয়ম হলো বহির্দায় পরিশোধ করার পর, বহির্দায় পরিশোধ করার পর কারবারে যদি কোনো অর্থ থাকে মালিক নিবে, আর নাইলে মালিক হ্যাঁ পাবে, বা না হইলে তো শেষ। কারণ আচ্ছা, তো আমরা জানি দায় মালিকানা, এই মালিকানা অনুপাতের সূত্র হলো বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। এখন আমাদের বহির্দায় বলতে সমস্ত চলতি দায়গুলো বহির্দায়, সমস্ত চলতি দায়গুলো বহির্দায়। আর যদি ঋণপত্র থাকে, স্বল্পমেয়াদী ঋণ থাকে, এগুলো বহির্দায়। বহির্দায় বলতে আমরা বুঝবো চলতি দায় প্লাস যত ঋণ আছে সমস্ত ঋণগুলা এবং সমস্ত এই চলতি দায়গুলা একসাথে যোগ করলে যেই যোগফল পাবো সমস্ত এই যোগফলটার মূল্য হলো বহির্দায়। আর মালিকানা তহবিল জানি আমরা সাধারণ শেয়ার তহবিল, অগ্রাধিকার শেয়ার তহবিল, তারপর সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, শেয়ার অধিহার, শেয়ার অথবা শেয়ার প্রিমিয়াম, এই সমস্ত আইটেমগুলো করার পর এটাতে ইহা থেকে যখন আমরা ভুয়া সম্পত্তি বাদ দিব, তারপরে অলিক সম্পত্তি বাদ দিব, বাদ দেওয়ার পর যে তহবিলটা পাবো এটাকে বলা হয় মালিকানা তহবিল। আর বহির্দায় থেকে মালিকানা তহবিল যখন বাদ দিব যে অনুপাতটা পাবো এটাকে বলা হয় দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের আদর্শ অনুপাত হলো 1:1 থেকে 1:3, 1:1 থেকে 1:3। তাই আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, বাকি সূত্রগুলো সামনের ক্লাসে তোমাদের ইনশাল্লাহ হ্যাঁ আলোচনা করবো ইনশাল্লাহ। যারা আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদেরকে ধন্যবাদ। আর তোমাদের সাথে যারা আর আছে তাদেরকেও এই খবরটুকু জানিয়ে দিবে। এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।